মার খেয়ে বাড়িতে ফিরলে মেঘনাদকে দেখে কান্নায় ভেঙে পড়ে সিন্ধুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মেঘনাদ প্রেস কনফারেন্স করলে তখনই সব সাংবাদিকরা এসে মেঘনাদকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি একটু একটু সময়ের মধ্যে এতটা এতটা লাভবান কি করে হতে পারলেন? এতটা 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 সময় আপনারা কোনো রেড করতে পারেননি। আর গত গত এক রাতের মধ্যে এতটা রেড করে ফেললেন যে মিঠেগঙ্গা এরিয়া পুরো পুরো মাদক দ্রব্যের পাচারের জন্য বিখ্যাত ছিল। আর এখন সেই এরিয়া পুরো পুরো মুক্ত হয়ে গেছে। এই কথা শুনে দেখা যাবে তখন মেঘনাদ বলে, আসলে আমরা আগে থেকে খবর পেয়েছিলাম কিন্তু কোনো রকম ভাবে কিছু করতে পারিনি। এদিকে দেখা যাবে গঙ্গা এসে অর্জুনকে বলতে থাকে, অর্জুন স্যার আমি একটা কথা বলতে চাই। তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে, হ্যাঁ গঙ্গা বলো, কি বলতে চাও? তখনই গঙ্গা বলে, আসলে আমার কেমন যেন দারোগা বাবুকে সন্দেহ হয়, ওনাকে দেখে আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। উনি উনি কিন্তু যখন আমরা তদন্তে গিয়েছিলাম তখন আগে থেকে তো কিছু জানার কথা নয়, তাই না? উনি কোনো কিছু না খুঁজে শুধুমাত্র শুধুমাত্র গোডাউনে ঢুকছিল আর মালগুলো চিজ করছিল। এছাড়া এছাড়া আর কিছুই করেননি। উনি কোনো রকম ভাবে কোনো জায়গায় একটা বারের জন্য খুঁজেনি। শুধুমাত্র শুধুমাত্র বলছিল এখানে গোডাউন ওখানে গোডাউন। আমি সত্যি সত্যি দেখে অবাক হয়ে গিয়েছি। এই কথা শুনে অর্জুন অবাক হয়ে যায় আর বলতে থাকে, গঙ্গা এরকম করে ভাবলে সত্যি ভাবনাটা অনেক দূর এগিয়ে যাবে, তাই এতটা ভাবার কোনো কারণ নেই। যেটুকু হয়েছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। আমরা আমরা একটা কাজ করি কি জানো, যদি যদি একটা জায়গায় অপরাধ হয় সেখানকার যে বড় ক্রিমিনাল তাকেই আমরা আগে জেরা করি। আর আর তখন জানতে পারি যে সেই এই ক্রিমিনালিটা করেনি, কিন্তু কিন্তু তার ফাঁক দিয়ে সন্দেহের ভিত্তিতে আমরা তাকে জেরা করতে করতে আসল অপরাধী সেখান থেকে পালিয়ে যায়। এ কথা শুনে তখন গঙ্গা বলতে থাকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাইছেন যে মেঘনাদ স্যার নির্দোষ, আমরা মেঘনাদ স্যারকে এমনি 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 সন্দেহ করছি, তাই তো? তখনই দেখা যাবে কথা শুনে অর্জুন বলতে থাকে, হ্যাঁ গঙ্গা আমার তো মনে হচ্ছে তাই। আসলে আমি বুঝতে পারছি যে মেঘনাদ বারবার বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। ও যা করেছে বারবার, এরপরে ওকে বিশ্বাস করাটা সত্যি অসম্ভব। তারপরেও কি বিশ্বাস করার একটা কারণ থাকতে পারে না? মেঘনাদ মেঘনাদ সত্যি ওর ডিউটির প্রতি বেশি একটা রেসপন্সিবল নয়। ও ডিউটির প্রতি নিজের দায়িত্ববোধটা একটুও রাখে না, এটা ঠিক। কিন্তু কিন্তু এত বড় একটা কাজ করার সাহস আমার বিশ্বাসও পাবে না। তখন এই কথা শুনে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি। এদিকে দেখা যাবে অজয় ব্যানার্জির চেম্বারে আসে মেঘনাদ। সেখানে এসে অজয় ব্যানার্জিকে বোঝাতে থাকে। অজয় ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমার কথাগুলো, বলতে থাকো, কি কি বলার আছে বলে নাও, তারপরে আমার কথাগুলো আমি বলবো। এরপরে মেঘনাদ বলতে থাকে, বিশ্বাস করুন স্যার আমি আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু এই গঙ্গাকে কোনোভাবেই আমি আটকাতে পারছি না। আর আপনি তো জানেন আমি যদি এই রেডটা না করতাম, তবে যদি অর্জুন রেড করতো, তবে আপনার আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাকে আপনাকে সামনে এনে ফেলতো। তাই আমি নিজে থেকেই রেডটা চালিয়েছি। আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারছি আপনার লস হয়েছে। ঠিক তখনই দেখা যাবে অজয় ব্যানার্জি নিজের নিজের ভাড়াটে গুন্ডাগুলোকে ডাক দেয় আর বলতে থাকে, ওকে ধরো। ও ও আমার অনেক অনেক রকমের সাহায্য করেছে, তাই তো ওকে একটু খাতির করতে হবে, তাই না? এরপরে দেখা যাবে ছেলেগুলোকে মেঘনাদকে চেপে ধরে চেয়ারে বসায়। এরপরে মেঘনাদ বলে, স্যার এমন কেন করছেন? আমি তো আপনার ভালোর জন্যই করেছি এটা, আর আপনি আমাকে এভাবে ভুল বুঝছেন। তখনই অজয় ব্যানার্জি বলতে থাকে, ওকে মারো, ওকে মারতে থাকো। আমি আমি তোমাদের হুকুম দিচ্ছি, ওকে মারতে থাকো। এরপরে দেখা যাবে গুন্ডাগুলো মেঘনাদকে মারতে শুরু করে। মেঘনাদকে মারতে থাকলে মেঘনাদ চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন। আমি তো আপনাদের হেল্প করেছি, তাই না? আমি তো হেল্প করার জন্যই চেষ্টা করছি, আমাকে প্লিজ ছেড়ে দিন, এভাবে মারবেন না, আমার প্রচন্ড লাগছে। এরপরে দেখা যায় মেঘনাথের চিৎকার শুনে অহনা সেখানে এসে মেঘনাথকে ছাড়িয়ে নেয়। গুন্ডাগুলোকে সরিয়ে দিয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি হচ্ছে এসব এখানে? ড্যাড তুমি এটা কি করে করতে পারো? মেঘনাথ দাকে এভাবে মারছো কেন তুমি? তখনই দেখা যাবে অজয় ব্যানার্জি বলতে থাকে, অহনা তুমি সরে যাও, এটা আমাদের ব্যাপার, তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না। তখনই অহনা বলে, এসব কি করছো তুমি? আমি বুঝতে পারছি না ড্যাড, তুমি এমনটা কেন করছো? এরকম পাগলামো কেন করছো বলো তো? তুমি তুমি কি এরকম করে পাগলামোই করবে? তখনই দেখা যাবে মেঘনাথ চিৎকার করতে থাকে আর বলতে থাকে, যা লেগেছে না, প্রচন্ড লেগেছে, আমাকে
ক্ষমা করে দিন। এরপরে দেখা যাবে অজয় ব্যানার্জি গুন্ডাগুলোকে আবার মারতে বলে ঠিক তখনই অহনা গিয়ে গুন্ডাগুলোকে আটকে দেয় আর বলতে থাকে একদম এগোবে না, একদম ওনার দিকে এগোবে না বলে দিলাম। এরপরে দেখা যায় অহনা বলতে থাকে তুমি ভুলে যাচ্ছ যে মেঘনাদ দা আমাদের শুভাকাঙ্ক্ষী, মেঘনাদ দা আমাদের কত সময় প্রোটেক্ট করে, ওর কাছে তোমার ভবিষ্যতে আরো হেল্পের প্রয়োজন হতে পারে, তুমি এরকম করে ওকে মারতে চাইছো? সত্যি ড্যাড, আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তখনই এ কথা শুনে দেখা যাবে অহনার বাবা বলতে থাকে কেন, কেন অহনা? ও যা করেছে সেটা একদম ঠিক করেনি, এটার জন্য ওকে ওকে শাস্তি পেতে হবে, অবশ্যই শাস্তি পেতে হবে ওকে, ও যেটা করেছে সেটা আমি মেনে নিতে পারছি না। তখনই দেখা যাবে অহনা এসে মেঘনাথের কাছে গিয়ে বলতে থাকে সরি মেঘনাথ দা, ড্যাডের হয়ে আমি ক্ষমা চাইছি। তুমি তো জানো ড্যাডের যখন মাথাটা গরম হয়ে যায় তখন আর কোনো কিছুই করতে চায় না, কি করে বসে কি না করে সেটা ও নিজেও জানে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন মেঘনাথ চুপ করে বসে থাকে। এদিকে অর্জুন গঙ্গাকে বোঝাতে থাকে আর বলতে থাকে শোনো গঙ্গা, সবসময় সন্দেহ করা ভালো, কিন্তু বেশি সন্দেহ করা ভালো নয়। একজনের প্রতি সন্দেহ রাখা ভালো নয়, সবার দিকে সন্দেহ রাখা দরকার। পুলিশ ডিপার্টমেন্টে এটা খুব ভালো একটা একটা দিক। তুমি যদি সবার দিকে নজর রাখতে পারো তবে তুমি সমস্ত কিছুতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারবে। আর যদি তুমি শুধু একদিকে নজর রাখো তবে সবকিছুই তোমার হাতের বাহিরে চলে যাবে। তখনই গঙ্গা বলে আমি বুঝতে পারছি স্যার, কিন্তু কিন্তু মেঘনাথ স্যারের ব্যবহারটা আমার কেমন অদ্ভুত লাগলো। উনি যেভাবে জিনিসগুলো বের করছিল তাতে মনে হলো উনি আগে থেকেই গোডাউন গুলো চিনে, কারণ উনি কোনো খোঁজাখুঁজি না করে কোনো খোঁজাখুঁজি ছাড়াই উনি শুধু যাচ্ছিলেন আর আর গোডাউন গুলো থেকে মাল সিজ করছিলেন। এরপরে দেখা যাবে অর্জুন বলতে থাকে তুমি তুমি সেই সবটা সবটা নিজে নিজে খুঁজে দেখবে, চারপাশটা চোখ কান খোলা রাখবে। যদি সত্যি সত্যি কোনোভাবে মেঘনাথ এসবের সঙ্গে যুক্ত থাকে তবে অবশ্যই মেঘনাথের কোনো না কোনো ক্লু তুমি পাবে, কোনো না কোনো ক্লু ও অবশ্যই ফেলে যাবে। এ কথা শুনে তখন দেখা যাবে গঙ্গা বলতে থাকে স্যার তো আমার সব কথাতেই যুক্তি দিয়েছে স্যার, আমি যেটা বলেছি সেটাই শুনেছে। আমাকে স্যার বলছে যে মেঘনাথ স্যারকে এতটা সন্দেহ না করতে, আমি না হয় তাই করলাম, কিন্তু কিন্তু লোকটার প্রতি কোনো সন্দেহ আমি দূর করতে পারি না। এরপরে দেখা যাবে অর্জুন এসে বলতে থাকে কি ব্যাপার গঙ্গা, এভাবে জানালার পাশে দাঁড়িয়ে আছো? ঠিক তখনই গঙ্গার চোখে বাড়ি লাগলে তখনই অর্জুন গঙ্গার চোখে ফু দিতে থাকে আর বলতে থাকে গঙ্গা চোখটা ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবে না, তোমাকে বারবার বলেছি হুটহাট করে জানালার পাশে আসবে না, তারপরেও কথা শোনো না। তখনই দেখা যাবে গঙ্গা বলতে থাকে না স্যার সেরকম কিছুই নয়, কোনো কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এরপরে অর্জুন বলতে থাকে হ্যাঁ তাই তো, এখন তো বলবেই ঠিক আছি কি না, ঠিক আছো কি না আছো আমি তো দেখতে পাচ্ছি না তাই না, আমার তো আর চোখ নেই। তখনই গঙ্গা বলতে থাকে না স্যার সেরকম কিছুই নয়, আসলে আসলে আমি দেখতে পাচ্ছি। এরপরে দেখা যাবে তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে শোনো গঙ্গা, নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করো। তুমি তুমি সব দিক থেকে নিজেকে নিজেকে চোখ কান খোলা রাখতে চেষ্টা করো। এরপরে গঙ্গা নিচে এলেই ওর হঠাৎই মেঘনাথের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এরপরে দেখা যাবে আলো নিভাতেই অবাক হয়ে যায় গঙ্গা। গঙ্গা বলতে থাকে এসব অবস্থা আপনার কি করে হলো, এই বলে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ঠিক তখনই একে একে সবাই আসে। সিন্ধুজা দৌড়ে এসে মেঘনাথের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে কি হয়েছে তোর, এরকম করে তোকে কে মেরেছে, এরকম করে কার সাহস হলো তোকে মারার? তখনই দেখা যাবে মেঘনাথ বলতে থাকে কিছু না মেজোজাতি, তুমি চিন্তা করো না, আসলে আসলে কে বা কারা মারলো আমি জানি না, আমি তো অনেক টাকার মাল সিজ করেছি, তার কারণে হয়তো বা গুন্ডাগুলো আমাকে আমাকে আমার উপরে রাগ দেখিয়ে এরকম করে মেরেছে। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে সিন্ধুজা বলতে থাকে সবাই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, হাঁ করে কি দাঁড়িয়ে থাকবে, ডক্টর দেখো, ওর প্রচন্ড লেগেছে, ওকে ডক্টর দেখাতে হবে। ঠিক তখনই ঝিমলি এসে বলে ডক্টর আসতে তো অনেক সময় লাগবে, আমি বরং ওনাকে একটু মলম লাগিয়ে দিই। তখনই দেখা যাবে মেঘনাথ বলতে থাকে না আমার কারোর প্রয়োজন নেই, আমাকে একা থাকতে দাও, আমি আমি কারোর থেকে মলম লাগাতে চাই না। এরপরে দেখা যাবে সিন্ধুজা বলতে থাকে সত্যি সত্যি আমি বুঝতে পারছি না দাদা, আপনি কিছু করবেন না, এরকম করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন। তখনই দেখা যাবে এ কথা শুনে জেঠু বলতে থাকে না না মেজগো, আমি এখন কিছুই বলবো না, তুমি বরং ওকে ঘরে যেতে দাও, মেঘনাথকে ঘরে যেতে দাও, ও একা থাকুক, ওর ভালো লাগবে। তখনই সিন্ধুজা রেগে যায় আর বলতে থাকে এসবের মানে কি, আপনি একা থাকতে বলছেন? আচ্ছা দাদা একটা কথা বলুন তো, আজকে যদি মেঘনাথের জায়গায়
অর্জুন থাকতো আপনি কি এভাবে বলতে পারতেন, এভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন? এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে অবাক হয়ে যায় গঙ্গা। গঙ্গা মনে মনে বলতে থাকে, এবার এবার তো আমাকে কিছু বলতেই হবে, অনেক সহ্য করেছি, আর নয়, ওনার কথাগুলো আমার আর সহ্য হচ্ছে না। এরপরে দেখা যাবে সিন্ধুজা বলতে থাকে, ছেলেটা তো প্রমাণ করে দিল যে ও তদন্ত একদম ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু অর্জুনই নয়, যে তদন্ত করছে, আর মেঘনাথ শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেঘনাথও যে কাজ করছে ও সেটা প্রমাণ করে দিয়েছে। এ কথা শুনে তখন দেখা যাবে, তখনই জেঠু বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে মেঘনাথও কাজ করছে, আমি তো দেখেছি তাই না, তাই তোমাকে এতটা ভাবতে হবে না মেজবউ, আমাকে আর এটা বোঝাতে হবে না। এরপরে দেখা যাবে এরপরেই গঙ্গা এসে বলতে থাকে, আসলে একটা কথা না বলেই আর পারছি না, আপনি মা হয়ে নিজের সন্তানকে মার খাওয়ার কথা বলছেন, আপনি কেমন মা? এই কথা শুনে দেখা যাবে সিন্ধুজা রেগে যায়। এদিকে মেঘনাথ নিজের ঘরে বসে বসে অজয় ব্যানার্জির কথা ভাবতে থাকে আর কাঁদতে থাকে। ঠিক তখনই শালমণি এসে বলতে থাকে, মেঘনাথ এরকমটা কি করে হলো? তার মানে অহনার বাবাই এমনটা করেছে তাই তো? তখনই দেখা যাবে মেঘনাথ বলতে থাকে, তোমার এখন আসার সময় হলো, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তখনই দেখা যাবে এ কথা শুনে শালমণি বলতে থাকে, উদয়ন না ঘুমালে কি আর আসতে পারি বলো তো, ও সন্দেহ করবে না, তাই তো ওকে ঘুমিয়ে তারপরেই এলাম। তখনই দেখা যাবে শালমণি বলতে থাকে, এটা একদমই ঠিক হয়নি, তোমার সঙ্গে এটা করা ওনার একদম ঠিক হয়নি। তখনই মেঘনাথ বলে, প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড প্রচন্ড ব্যথা পেয়েছি। তখনই দেখা যাবে সে শালমণি বলতে থাকে, আমি বুঝতে পারছি যে তুমি প্রচন্ড ব্যথা পেয়েছো, উনি তোমাকে খুব ভালোভাবে মেরেছে, কিন্তু কিন্তু এই ব্যথা থেকে যে তোমার মনের ব্যথা, এটাই তো বেশি 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 জোরালো তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে মেঘনাথ বলতে থাকে, আমি যে কতটা কষ্ট পাচ্ছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মনের ক্ষতটা আমার কি করে যে নেভাবো আমি জানি না। এই গঙ্গাকে আমি কিছুতেই ছাড়বো না। ওই গঙ্গাকে আমি যতটাই আটকানোর চেষ্টা করছি, ও ততটাই বার বেড়ে যাচ্ছে। ও আমার থেকে ততটাই এগিয়ে যাচ্ছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আজকে ওর কারণে আমার জীবনে এতটা ভোগান্তি, ওকে আমি কিছুতেই ছাড়বো না, এই কথাটা আমি বলে দিচ্ছি। তখনই শালমণি বলতে থাকে, একদম ঠিক বলেছো মেঘনাদা, ওকে একদম ছাড়বে না। ওই মেয়েটার কারণে তোমার এতটা ঝামেলা, ওকে যদি ছাড়ো তবে কিছুতেই হবে না। ওকে উচিত শিক্ষা দিতে হবে, ওকে বুঝিয়ে দিতে হবে যে মেঘনাথ চ্যাটার্জি কতটা ভয়ঙ্কর। মেঘনাথ চ্যাটার্জির সঙ্গে লাগতে আসা ওর একদম ঠিক হয়নি। মেঘনাথ চ্যাটার্জির সঙ্গে লাগতে এসে ও খুব বড় ভুল করেছে। এরপরে দেখা যাবে এদিকে সিন্ধুজা বলতে থাকে, আমি বুঝতে পারছি না দাদা, আপনি কি চাইছেন? এভাবে এভাবে মেঘনাথকে আপনি একা একা ঘরে পাঠিয়ে দিলেন। ছেলেটা অসুস্থ, ছেলেটা কতটা মার খেয়েছে, আর আপনি ওকে বলছেন ওকে একা থাকতে। এরপরে দেখা যাবে জেঠু বলতে থাকে, শোনো শোনো মেজো বউ, আমি ওর জন্য মেঘনাথকে কতটা যত্ন সহকারে বড় করেছি সেটা তুমি খুব ভালো করেই জানো, তাই তোমাকে সে ব্যাপারটা আমাকে বলে বোঝাতে হবে না। তাই বলছি, একটা কথা মাথায় রেখো, তুমি যতই চেষ্টা করো না কেন, মেঘনাথ আর অর্জুনের মধ্যে ভেদাভেদ তৈরি করার কোনোভাবেই পারবে না। আর একটা একটা কথা, তুমি সবসময় অর্জুনকে যে চোখে দেখো, সে চোখে না দেখে মেঘনাথকে যে চোখে দেখো সেই চোখে দেখার চেষ্টা করো, তবে ছেলেটা অনেক খুশি হবে। ছেলেটাও চায় তোমাকে নিজের মতো করে ভালোবাসতে। ও তো তোমাকে নিজের মায়ের মতোই দেখতে চায়। এরপরে দেখা যাবে অর্জুনের উপরে দায়িত্ব পড়লে অর্জুন পুরো টিমকে একসঙ্গে মিটিং এ ডাকে, আর সেখানে ডেকেই বলতে থাকে, 15ই আগস্ট স্বাধীনতা দিবসে এই সমস্ত দায়িত্ব পড়েছে অর্জুনের কাছে, আর সমস্ত টিম অর্জুনের হয়ে কাজ করবে। এদিকে মেঘনাথ বলতে থাকে, অজয় ব্যানার্জি আপনি চিন্তা করবেন না, আমি গঙ্গার আর অর্জুনের একটা ব্যবস্থা করছি, কোনোভাবে ওকে আমি ছাড়বো না, কোনোভাবেই না। তখনই অজয় ব্যানার্জি বলে, তাতে আমাকে কি করতে হবে? তখন মেঘনাথ বলে, শুধুমাত্র সিকিউরিটিদের মধ্যে যে কোনো একজনকে কিনে নিতে হবে, এটুকু করতে পারলে যথেষ্ট, এটুকু আপনি করে দিন, বাদ বাকিটা আমি করে নেব।